তাহার নাকের ফুলা আর ব্যথা ভাবটা অনেকটা অংশেই কমে গিয়েছে। দুপুরের দিকে মনোয়ারা মির্জা আসলেন তার রুমে। তখন সে পড়ার টেবিলে বসে পড়ছিল। মনোয়ারা মির্জা এসে বিছানায় বসলেন। মুনতাহা তাকে দেখে বই বন্ধ করে তার দিকে ফিরে সালাম দিল। মনোয়ারা মির্জা সালামের জবাব দিয়ে বলল, শুনলাম সিকান্দার আজ অর্ণবরে পিটাইছে। মুনতাহা মাথা নাড়িয়ে ছোট্ট করে বলল, হুম। কি এর লাইগ্যা পিটাইছে? মুনতাহা চুপ হয়ে গেল। এসব বলা যায় নাকি? মনোয়ারা মির্জা একটু বাহিরে হাঁটতে গিয়েছিল। বাড়ি ফিরে শুনে বড় নাতি ছোটটাকে চড়িয়ে গাল ফুলিয়ে দিয়েছে। মুনতাহার বাহু টেনে নিজের দিকে ঘুরিয়ে বলল, এত দূরত্ব কেন এখনো তোমাদের মাঝে? আমার নাতিটা তোমারে ভালোবাসে, তুমি বোঝো না নাকি? তুমি ভালোই বাসো না আমার নাতিডারে? মুনতাহা সাথে সাথে মাথা উঁচু করে তার দিকে তাকালো। বাসি আপনার নাতিকে। তাহলে কাছে আসতে দাও না কেন? আর কত এমনে বের হবা রুম থেকে? দৃষ্টিকটু দেখায় না? ওই হারামজাদারা পর্যন্ত খেয়াল করেছে তোমারে। ও তো ভেবেই বসে আছে তুমি আমার নাতির লগে সুখে নাই, সেজন্য তোমরা বৈবাহিক সম্পর্কের দিকে এগোচ্ছ না। মুনতাহার এবার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। বিয়ের পরও যে এসবের সম্মুখীন হতে হবে এটা কখনই তার ভাবনার আশেপাশেও ছিল না। কেউ সিকান্দারকে প্রশ্ন করছে না, সবাই মুনতাহাকে চেপে ধরে শুধু। মুনতাহা এজন্য এবার বলি বসল, দাদিজান, আপনার নাতি আসতে না তাই চাইলে আমি কি করব? আমি কি এখন মেয়ে হয়ে তাকে এসব করতে জোর করব? বিষয়টা আমার জন্য লজ্জার না? আপনি আমাকে না বলে আপনার নাতিকে বলুন। সে আসতে চাইলে আমি মোটেও বাধা দিব না। আমিও চাই আমাদের মধ্যে সুস্থ স্বাভাবিক বৈবাহিক সম্পর্ক হোক। যদিও সুস্থ স্বাভাবিকই আছে, তারপর আপনাদের কাছে বিয়ে মানে আগে এসব ভেজা চুলে বের হওয়া, তারপর বাকি সব। কিন্তু আপনার নাতির কাছে বাকি সবই আগে, তারপর ভেজা চুলের কাহিনী। ও তো একটা নিরামিষ জীবনে মাইয়াগো লগে কথা কইছে নাকি? তাড়াতাড়ি তোমাদের মধ্যকার সব কিছু ঠিকঠাক করে সুখবর শোনাও। দরকার পড়লে কোথাও ঘুরতে যাও। বেড়া মানুষ কেমনে যে এতদিন বউ ছাড়া থাকে তা আমার নাতিডারে না দেখলে জানতেই পারতাম না। ও আসুক আজকে। মনোয়ারা মির্জা একটা শপিং ব্যাগ মুনতাহার হাতে দিল। বলল, আমার নাতির সামনে পড়বা। দেখবা বেডা আর নিজেরে দূরে রাখতেই পারবে না। আরও অনেকক্ষণ কথাবার্তা বলে চলে গেল। মুনতাহা শুনল। বিষয়টা ভীষণ ইম্বারেস্টেড। যদিও তাদের দিক থেকে তারাও ঠিক, আবার মুনতাহারও তারাও ঠিক। তাদের আলোচনায় বসা উচিত এটা নিয়ে শীঘ্রই। মুনতাহা তো সমস্যা নেই এসবে, অনেক সময় পেয়েছে সে, আর চায় না সময়। তারপর হাতে থাকা ব্যাগটা খুলতে তার চোখ ছানাবড়া হয়ে গেল। উনি বুড়ি হলেও মনে মনে এত কিছু নিয়ে ঘুরে। শপিং ব্যাগটা নিয়ে আলমারিতে তুলে রাখল। ভার্সিটিতে মুনতাহা না আসায় ইলা আজ মনমরা হয়ে অনেক কষ্টে 3টি ক্লাস করলো। তারপর আর থাকতেই পারল না। বাবাকে ফোন করে জানালো তার ভীষণ মাথা ব্যথা করছে, বাড়ি যাবে। তার বাবা বলে চলে যেতে বলল। ইলা ব্যাগ কাঁধে নিয়ে বের হলো। কর্জন হলের গেট পেরিয়ে রাস্তা পার হয়ে ওপাশে গিয়ে হাঁটতে লাগলো। রাস্তা ঘেঁষে অনেক কুটির শিল্পের দোকান। ইলা সেগুলো দেখে হাঁটতে হাঁটতে আচমকা সামনের দিকে তাকাতেই দেখলো অনেকগুলো লোকজন মিলে দৌড়ে যাচ্ছে। ইলা ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার ভয়ে দোকানের ভেতরে ঢুকতে যাবে, আর তখনই দোকানগুলো বন্ধ করা শুরু করলো দোকানদাররা। ইলা জিজ্ঞেস করলো, কি হয়েছে মামা? এভাবে সবাই দৌড়াচ্ছে কেন? দোকানদার তার দোকান বন্ধ করতে করতে বলল, দোয়েল চত্বরে খুনাখুনি হচ্ছে আপা, ছাত্রলীগ আর ছাত্রদল। অবস্থা অনেক ভয়াবহ। রাস্তা পুরো নাকি রক্তে লাল হয়ে গেছে। আপনি এনে থাইকেন না, যান বাড়ি চলে যান। ইলার ব্যাগে থাকা ফোনটা বেজে উঠল সে সময়। ইলা ফোনটা বের করে দেখলো তার বাবা ফোন করেছে। ফোনটা রিসিভ করতে যাবে এমন সময় সামনে আসা কয়েকজন লোকের ধাক্কায় ফোনটা হাত থেকে পড়ে গেল। কোনো রকম ফোনটা উঁচিয়ে দেখলো ফোন বন্ধ হয়ে গেছে। অন করার চেষ্টা করলেও অন হচ্ছে না। তার বাবা নিশ্চয়ই এ ঝামেলার খবর শুনে ফোন করেছিল। এখন কি হবে? ইলা দুশ্চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। বাসাতে যেতে হলে তো দোয়েল চত্বরে ওদিক দিয়ে যেতে হবে। তার বাবা তো বিজনেস ফ্যাক্টরিয়াল ওখানেই। দোকানদার এখনো ইলাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হলো আপা, যান না কেন? এন থাকলে তো মরবেন। মামা, আমার বাড়ির রাস্তা তো ওই দিকে। হায় হায়, ওদিকে তো যাওয়া যাচ্ছে না। কি করবেন তাইলে এখন? আমি বরং আসি আভা। দোকানদারা চলে যেতে লাগলো।
বোকা ইলা এদিক ওদিক তাকাতে লাগলো। আচমকা একটা বাইক এসে থামে তার সামনে। মাথায় হেলমেট, ভারী গলায় বলল, মিস টিলা, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুটিং দেখছেন নাকি? আমিও দেখে আসলাম। লো বাজেটে হাই লেভেলের একটা কিলিং সিন ছিল। পর্দায় দেখার চেয়ে লাইভে দেখার স্পিডিং আলাদা। আমি 10-এ 10 রেটিং দিয়ে আসছি। হুট করে খুবই পরিচিত এক গলার স্বর শুনে ইলা ঘাড় ঘুরিয়ে তাকায়। মাথা হেলমেট থাকায় মুখ দেখতে না পাওয়ায় চিনতে পারল না। কে আপনি ভাই? চেনা চেনা লাগছে, কিন্তু চিনতে পারছি না। নাদিম হেলমেটের গ্লাসটা চোখের সামনে থেকে উঠিয়ে বলল, কেউ একজন আমাকে ডাকে জাউরা বেডা। ডু ইউ রেকগনসান দিস সারনেম? ইলা চোখ দুটো দেখে চিনে ফেলল। আপনি এখানে কেন? ঘুরতে আসছিলাম। আসুন বাইকে নিয়ে ঘুরি আপনাকে। ঘুরবেন? আপনার বাইক আর আকাশে উড়া রকেট সেম। মরার ইচ্ছে নেই। আমার বাইকে উঠে মরতে চান না, কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে মানুষের দৌড়ানি আর পায়ের নিচে চাপা পড়ে ঠিকই মরতে চান। হায়রে বাঙালি, এদের ভালো করতে নেই। নাদিম বাইক স্টার্ট দিয়ে চলে যেতে নিল। ইলা বলে উঠে, দাঁড়ান দাঁড়ান, কি আশ্চর্য, আমাকে রেখে যাচ্ছেন কেন? আমাকে বিজনেস ফ্যাক্টরিয়াল সামনে নামিয়ে আসুন। ওখানে কেন? আব্বু ওখানে আছে। উঠে বসুন তাহলে। ইলা উঠে বসল। নাদিম ঘুরিয়ে ঘুরিয়ে তাকে নিয়ে সেফলি নিয়ে গেল বিজনেস ফ্যাক্টরির সামনে। ইলার বাবা ইকরাম ফরিদ মেয়ের চিন্তায় কর্জন হলের দিকে যেতে চাচ্ছিলেন, কিন্তু মেয়ের ডাক শুনে থেমে যান। নাদিমের বাইক থেকে নেমে ইলা বাবার কাছে যায়। মেয়েকে দেখে যেন পান ফিরে পান দেহে। ভ্রুকুচকে বাইকে থাকা ছেলেটাকে দেখিয়ে বলল, ওটা কে? ইলা নাদিমকে দেখিয়ে বলল, মোন্তাহার বড় ভাই। বলেছিলাম না তোমাকে? ওহো, চিনতে পেরেছি। চলো এখন বাসায় চলো। তোমার মা অস্থির হয়ে গেছেন। তোমার ফোনের কি হয়েছে? হাত থেকে পড়ে নষ্ট হয়ে গেছে বাবা, অন হচ্ছে না আর। ইকরাম ফরিদ মেয়েকে নিয়ে চলে গেলেন। নাদিম হতবম্বল হয়ে গেল। কি আশ্চর্য, একটা ধন্যবাদও দিল না। অকৃতজ্ঞ বাপ বেটি। থাকতো পরে। কি দরকার ছিল বাইকের তেল খরচ করে নিয়ে আসার? তেলের টাকা কে দেবে এখন? ওর মাস্টার বাপ। সে তো ফিরেও তাকালো না। সিকান্দার সেলিম মির্জার দেশ সেরা অফিসটাকে কয়েকদিনের ভেতরে একদম পুরোপুরি বদলে ফেলেছে। মেয়ের এখন নামাজ পড়তে যেন অসুবিধা না হয় এমন পোশাক পরে আসে। লাঞ্চ টাইমে নামাজ শেষে খাওয়া দাওয়া করে যেতটুকু সময় থাকে সেই সময়টুকু কর্মচারীরা নামাজ ঘরে বসে কিতাব পড়ে, না হয় গল্প গুজব করে সিকান্দারের সাথে। তারা সিকান্দারের থেকে ইসলামের অনেক কিছু জানতে পারে, যা এতদিনে হয়তো তারা জেনে উঠতে পারেনি। অফিস টাইম শেষ করে ফেরার পথে নিজেদের অফিসে ডাকলেন সেলিম মির্জা। রাজনীতিক অস্থিরতা চলছে দেশ জুড়ে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুন পর্যন্ত হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধেরও ঘোষণা আসতে পারে। সিকান্দার চেয়ার টেনে বসতেই সেলিম মির্জা ভাবনায় ফাটল ধরল। নড়েচড়ে বসে বলল, তুমি আমার ভীষণ আদরের ছেলে সিকান্দার। সে কথা কানে আসতেই সিকান্দারের মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। তারপর, আমি চাই না তুমি বিপদগামী হও। আমি বিপদগামী? হুম। আমি আজীবন এই বিপদগামী হয়েই থাকতে চাই, তবে আমি বাবা হয়ে সেটা চাই না। কখনো ডেকেছি আপনাকে? সেজন্য আফসোস হয় আমার। আমার বড় ছেলে আমাকে আজ পর্যন্ত বাবা বলে ডাকলো না। ডাকার মতো কোনো কাজ আপনি করেছেন আজ পর্যন্ত? কি জন্য ডেকেছেন বলুন? বাড়ি ফিরবো আমি। আমার স্ত্রী অপেক্ষা করছে আমার। তুমি আমার বাধ্য হয়ে যাও সিকান্দার। আমার সব সম্পত্তি টাকা পয়সা তোমার নামে করে দেব, কথা দিচ্ছি। এসব দিয়ে সিকান্দারকে কিনতে চাইছেন? তাহলে সরি টু সে পারবেন না। আমি বরং উঠি। সিকান্দার চলে গেল। সেলিম মির্জা হাত শক্ত করে ফেললেন। পকেট থেকে ফোনটা বের করে চান্তিককে ফোন করে বললেন, কাজ কতদূর আগালো আপনার?
আর কত সময় নেবেন? ওপাশ থেকে তান্ত্রিক বলল, আপনার ছেলের ঈমান অনেক মজবুত। প্রতিদিন সকাল রাতে রুকাইয়া করে। সেটা আবার কি জিনিস? তান্ত্রিক বিরক্ত হলো। এটা অর্থ নাকি জানেন না? আপনার ছেলে প্রতিদিন নামাজ শেষে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে ফু দিয়ে পানিতে পড়ে পানি পান করে। বুঝেছেন? জিনকে আমি পাঠাই আপনার ছেলের কাছে, কিন্তু সে আপনার ছেলের ধারে কাছেও যেতে পারে না। কাছে যাওয়ার চেষ্টা করলেই উল্টো জিন নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছে, রেগে যাচ্ছে, আমার অবাধ্য হওয়ার চেষ্টা করছে। সরাসরি জিন দিয়ে কিচ্ছু করা যাবে না। আপনার ছেলে ভুলেও এক ওয়াক্ত নামাজ মিস করে না। আমি মিষ্টি পড়ে দিচ্ছি, ওটা আপনার ছেলেকে খাওয়ানোর চেষ্টা করুন। দেখুন দুর্বল হয় কিনা। তা না হলে আশা ছেড়ে দিন ছেলের। ছেলের বউকে দিয়ে তাহলে করতে হবে। না না, ছেলের বউকে করা যাবে না। ছেলে তাহলে বুঝে যাবে। তখন উল্টো আরও বিপাকে পড়তে হবে। জিন কি সর্বদা ওর আশেপাশে থাকছে? হ্যাঁ, সিকান্দারের আশেপাশেই থাকছে। একটা সুযোগ পেলেই চেপে ধরবে। আচ্ছা বেশ, মিষ্টি পাঠানোর চেষ্টা করুন। সেলিম মির্জা ফোন কেটে উঠে চলে গেলেন। সিকান্দার বাড়ি ফিরে ঘরে ঢুকেই সর্বপ্রথম তার চোখ দুটো খুঁজে বেড়ায় স্ত্রীকে। আজও তার ব্যতিক্রম হয়নি। বউকে খুঁজতে গিয়ে সে আবিষ্কার করল বউয়ের চুপসানো মুখ। বউ হাসল না তাকে দেখে। মন খারাপ? আবার কি কিছু হয়েছে? হাতের কোটটা সোফায় ফেলে গলায় টাইটা ঢিলে করতে করতে এগিয়ে এসে বউর পেছনে দাঁড়ালো। মন খারাপ আপনার? মুনতাহা জবাব দিল না, মুখ ফিরিয়ে নিল। সিকান্দার হাত দিয়ে তার মুখটা নিজের দিকে ফিরিয়ে বলল, বলুন না, মন খারাপ? মুনতাহা সিকান্দারের হাত সরিয়ে দিয়ে বলল, আপনি খারাপ। সিকান্দারের কপাল কুঁচকে আসলো। সত্যি আমি খারাপ? মুনতাহা ঠোঁট কামড়ে চুপ করে থাকলো কিছুক্ষণ। তারপর বলল, ওহো, আপনি ভালো, আমি খারাপ। আপনি আমার থেকেও ভালো। মিথ্যা বলবেন না তো। আমার আজ মন ভালো নেই। আমি মিথ্যা বলি না কিন্তু ম্যাডাম। বলুন, মন ভালো নেই কেন আপনার? আমি কিছু চাইলে আপনি দিবেন? চেয়েই দেখুন না শুধু। মুনতাহা সিকান্দারের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিয়ে বলল, আ আমার বাচ্চা চাই। কথাটা শুনে শব্দ করে হেসে ফেলল সিকান্দার। মুনতাহা রাগী চোখে তাকালো। সিকান্দার গাল টেনে বলল, আপনি নিজেই তো একটা গুলুমুলু আদরে বাচ্চা। দাদিজান আবার আপনাকে এসব বিষয় নিয়ে কথা শুনিয়েছে। বুঝি না দাদিজান এমন করছে কেন। ভুল কিছু বলেনি। আমাদের এখন সম্পর্কটাকে নিয়ে আগানো উচিত। সম্পর্ক নিয়ে পিছিয়ে আছি আমরা? পিছিয়ে নেই। সিকান্দার তাকালো মুনতাহার দিকে, ঠান্ডা গলায় বলল, আপনি প্রস্তুত আমাকে সামলানোর জন্য? প্রস্তুত অপ্রস্তুতের এত কিছু বুঝি না আমি। আপনার দাদি আমাকে আজ কি দিয়েছে জানেন? কি? মুনতাহা এগিয়ে গিয়ে আলমারি থেকে সেই শপিং ব্যাগটা খুলে লাল রঙের একটা ড্রেস দেখিয়ে বলল, এটা দিয়ে গেছে। বলেছে স্বামীর সামনে পড়বা। দেখবা স্বামী আর দূরে দূরে থাকবে না। আসবো পরে? বলুন, আসবো? সিকান্দার চোখ ছোট ছোট করে তাকালো। তারপর এগিয়ে এসে নাইট ড্রেসটা শপিং ব্যাগে ভরে বলল, প্লিজ ডোন্ট ডু দিস মুন। আমি আপনার পরিস্থিতিটা বুঝতে পারছি। আপনার এই পরিস্থিতির জন্য আমিই দায়ী। আমি আমার দোষ স্বীকার করছি। দাদিজান কাজটা মোটেও ঠিক করেননি। কিন্তু আমার তো আপনার দিকটাও বুঝতে হবে। আমি তো আপনাকে অনুমতি দিচ্ছি। আমি নিজে চাচ্ছি এখন। আপনার উচিত এগিয়ে আসা। আচ্ছা, আমরা আগাবো।
আজান দিয়েছে, ফ্রেশ হয়ে আসি। খাবেন না রাতে? না, খাবো না। নামাজও পড়বেন না? পড়ব, ফ্রেশ হয়ে আসুন। সিকান্দার ফ্রেশ হয়ে অজু করে আসলো। মুনতাহাও অজু করল। দুজনই নামাজ ঘরে গিয়ে এশার নামাজ আদায় করল। নামাজ শেষে সিকান্দার রেনুকে খাবারটা দিয়ে যেতে বলে দাদির রুমে গেল। তার দাদি তখন বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখছিল। সিকান্দারের আশা দেখে টিভিটা বন্ধ করে দিল। সিকান্দার গিয়ে দাদির পায়ের কাছটায় বসে খুব ঠান্ডা গলায় বলল, আপনি আজ আমাকে খুবই ডিসপারেট করেছেন দাদিজান। আপনার থেকে এমনটা কখনো আশা করিনি। কারো পার্সোনাল বিষয় নিয়ে কথা বলাটা কতটা যৌক্তিক আপনাদের কাছে আমি জানি না, জানতেও চাই না। আপনি আমার স্ত্রীকে আর এসব দেবেন না। কাকে দিয়ে কিনিয়েছেন এটা? নিশ্চয়ই সিমরানকে দিয়ে। আপনি জানেন, জানেন তো আমি কেমন মাইন্ডের। আমাকে সিজিজিউর করার জন্য আমার স্ত্রীর অশ্লীল পোশাক পরা প্রয়োজন নেই। আমাদেরকে আমাদের মতো থাকতে দিন। আমি একটু শান্তি চাই। আপনার ছেলে আমাকে অশান্তি দেয়। এখন যদি আপনি এমনটা শুরু করেন তাহলে সত্যি আমাকে বাড়ি ছাড়তে হবে। মনোয়ারা মির্জা চুপ হয়ে গেলেন নাতির কথা শুনে। সিকান্দার উঠে আসার সময় ফের বলে আসলো, আশা করছি আপনি আর কখনো মুনতাহাকে বা আমাকে ইম্বারেসমেন্ট ফিল করাবেন না। আমরা দুজনই অ্যাডাল্ট। আমরা সবই জানি, আমরা সবই বুঝি। আমাদের প্রাইভেট বিষয় প্রাইভেটই থাকতে দিন। সিকান্দার চলে গেল। রুমে এসে দেখল মুনতাহা রুম অন্ধকার করে ড্রিম লাইটটা অন করে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সিকান্দার এসে পেছন থেকে জড়িয়ে ধরল। কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, খাবেন না? উফ, খিদে নেই। খাবার খেয়ে শক্তি না জোগালে আমাকে সামলাবেন কি করে ম্যাডাম? মানে? মানে সিকান্দার পাঁজো কোলে তুলে নিল মুনতাহাকে। বিছানার দিকে নিয়ে যেতে যেতে কানের কাছে ফিসফিস করে বলল। মুনতাহা বুঝল না। সিকান্দার তাকে বিছানায় শুইয়ে দিয়ে বলল, আপনি না বাচ্চা চাইলেন আমার কাছে। আপনি কিছু চেয়েছেন আর আমি আপনাকে তা দেব না। সেটা কি হয়? এখন বুঝলো বলেই লজ্জায় মুখ লুকালো গিয়ে সিকান্দারের বুকে। একে একে রুমের জানালা দরজা সব বন্ধ হয়ে গেল। ডিম লাইটটাও নিভে গেল। তান্ত্রিকের পাঠানো শয়তান জিন তখন বাইরে পাগলের মতো ফুঁসতে লাগলো। শয়তানরা যৌনতাকে ভালোবাসে, লজ্জাস্থান দেখতেও ভালোবাসে। কেননা শয়তান নিজেকে জড়িয়ে নেওয়ার উদ্দেশ্যে স্বামী স্ত্রীর মিলনের সময় সেখানে উপস্থিত হয়। যখনই কোনো মানুষ মিলনের সময় মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো এ দোয়া পড়ে, তখন সেখানে শয়তান থাকতে পারে না। ফলে স্বামী স্ত্রীর মিলন হয় নিরাপদ ও শয়তানের প্রভাবমুক্ত। আর সেই মিলনের মাধ্যমে কোনো সন্তান জন্ম নিলে সে সন্তানের কোনো ক্ষতি শয়তান করতে পারে না। চলবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, একটা কমেন্ট করবেন। ধন্যবাদ।